হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সেট নাম্বার 8 পেজ নম্বর হচ্ছে 238 এবং 39। তো চলো আমরা শুরু করি সলভ করতে। একের এক দাগটা বলছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। তো এটা কি হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদের 2 নম্বর পার্টটা, যে এন বছর পর, এন বছর আগে, r% বৃদ্ধি, r% হ্রাস। তো এখানে আমাকে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে জনসংখ্যাটা হচ্ছে পি, জনসংখ্যা হচ্ছে পি, আর সুদের হার বলছে 2r%। সুদের হার বলছে মানে জনসংখ্যা বৃদ্ধির হার 2r%। তো এন বছর পর আমার জনসংখ্যা কত হবে। তো আমরা সূত্রটা কি জানি, পি ইন্টু 1, এখানে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? এক্ষেত্রে কি হবে, প্লাস হবে, কারণ এখানে এন বছর পর আমাকে জিজ্ঞাসা করছে আর এখানে বৃদ্ধির হার বলছে। তো 1 প্লাস আর, আর এর মান কত, 2r বাই 100 টু দি পাওয়ার কি n। এটা কাটো, 50 হয়ে যাবে। তো পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার n, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। একের এক দাগ। তোমার এটা কোন অপশানে দেওয়া আছে? এটা তোমার দেওয়া আছে যে বি অপশানে, দেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার n। এবার চলে যাবো আমরা দুই দাগের অঙ্কে। দুই দাগের অঙ্ক কি বলছে, একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64। আমি লিখে নিই কি দেওয়া আছে, যে এ অনুপাত 27/64 সমানুপাত 3/4 অনুপাত এ। এখান থেকে আমার এর মানটা বার করতে হবে। বার করো, এ বাই 27/64 ইকুয়াল টু 3/4 বাই এ। এটা একটু সাজাও, 64টা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তো 64 a বাই 27 ইকুয়াল টু 4টা নিচে চলে আসবে, তো 3/4 এ কোনাকুনি গুণ করো, তো হয়ে যাবে a স্কোয়ার ইন্টু 256। 64 আর 4 গুণ করলে হয়ে যাবে 256 ইকুয়াল টু 27 আর 3 গুণ করলে হয়ে যাবে 81। তো এ স্কোয়ার সমান কত আসবে, 81/256। এখান থেকে যদি এর মানটা বার করি তো কি হয়ে যাবে, যে রুট ওভার 81/256। তো ফাইনালি আমার এর মানটা চলে আসলো এখানে 81 রুট ওভার হচ্ছে 9, 256 রুট ওভার হচ্ছে 16। এটা কোন অপশনে দেওয়া আছে? এটা দেওয়া আছে তোমার সি অপশনে দেওয়া আছে 9/16। এবার চলো আমরা 3 দাগের অঙ্কে চটফট করে ফেলি অঙ্কগুলা, বেশি নয়, 18টা অঙ্ক আছে। 3 দাগের অঙ্কে বলছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি প্যারালাল ডিসি এবং এডি ও বিসি বাহুর ওপর পি ও কিউ কি বলছে, বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ প্যারালাল সিডি। এখানে কিছুটি মান দেওয়া আছে, পিডির মান দেওয়া আছে, বিকিউ এর মান দেওয়া আছে, কিউসি এর মান দেওয়া আছে। তাহলে এডির দৈর্ঘ্যটা আমাকে বলছে কত আসবে। তো আমি চিত্রটা আগে, ট্রাপিজিয়াম দেখতে কি রকম, ট্রাপিজিয়াম দেখতে এরকম, ট্রাপিজিয়াম এরকম দেখতে। তো এটা নাম দিলাম এ বি সি ডি। এবার কি বলছে যে এ বি আর, এখানে দেওয়া আছে যে এডি ও বিসি বাহুর ওপর পি কিউ বিন্দু। এডি আর বিসি বাহুর ওপর পি কিউ দুটি বিন্দু আছে। বিন্দুটা কি করছে, যে পি কিউ প্যারালাল ডিসি। তো আমি এখানে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দু কি করলাম, যুক্ত করে দিলাম। তো নাম দিয়ে দিলাম পি কিউ। তো এখানে আমি সম্পর্কটা কি দেখতে পাচ্ছি, যে এ বি প্যারালাল পি কিউ প্যারালাল ডিসি। আমার বইয়ে কি দেওয়া আছে, যে এ বি প্যারালাল ডিসি, কিন্তু মাঝখানে আমার আরো একটা বাহু চলে আসলো, মানে এ বির সঙ্গে পি কিউটা কি হয়ে যাবে, সমান্তরাল, আর পি কিউ এর সঙ্গে কি হয়ে যাবে, ডিসিটা হয়ে যাবে সমান্তরাল। তো আমি কি লিখতে পারি, যে এ বি প্যারালাল পি কিউ প্যারালাল ডিসি হলো। এবার আমার থ্যালেসের সূত্রটা কি বলছে,
ক্যালসের সূত্র বলছে যে এপি বাই কি পিডি ইকুয়াল টু বি কিউ বাই কিউসি। কিউসি আমার বইয়ে কিসের মান চাইছে? এডির মানটা চাইছে, এডি এর দৈর্ঘ্য কত হবে। তো এখানকার মধ্যে কি কোনো জায়গায় এডি দেখতে পাচ্ছ? এপি আছে আর পিডি আছে, এখানে আমি এডি দেখতে পাচ্ছি না। তো এডিটা আমি কিভাবে নিয়ে আসবো? এখানে যদি আমি এডিটা নিয়ে আসি তো কি করতে হবে, যে আমি পিডিটাকে একটু করছি, চেঞ্জ করছি, তো হয়ে যাবে। আচ্ছা, পিডিটা কিছু করছি না, পিডির মান দেওয়া আছে, আমি এপিটাকে চেঞ্জ করছি এপি, কারণ এখানে এপির মানটা দেওয়া নাই। তো এপি ইকুয়াল আমি কি লিখতে পারি, যে এডি মাইনাস পিডি। এই পুরোটা থেকে আমি যদি পিডিটা বাদ দিয়ে দিই তো আমি কি পেয়ে যাবো? এপি পেয়ে যাবো। তো বাদ দিই, যে এডি মাইনাস এই পুরোটা থেকে পিডিটা বাদ দিয়ে দিলাম, পিডি এই পুরোটা থেকে আমি যদি এই পার্টটুকু বাদ দিয়ে দিই তো কি পেয়ে যাবো? এটি পার্ট পেয়ে যাবো। তো এডি থেকে আমি যদি পিডি বাদ দিয়ে দিই তো কি পেয়ে যাবো? এপি পেয়ে যাবো। বাই পিডি তো দেওয়া আছে, ইকুয়াল টু বি কিউ বাই কিউসি। এবার প্রত্যেকটার মান পুট করো। এডির মানটা চাইছে, এডি রাখলাম, মাইনাস পিডির মান দেওয়া আছে 18, এখানেও 18 হয়ে যাবে। বি কিউ, এখানে বি কিউ এর মানটা দেওয়া আছে 35, আর কিউ সি এর মানটা দেওয়া আছে এখানে 15। এখান থেকে তুমি যখন এডির মানটা বার করবে তো তোমার চলে আসবে 60 সেন্টিমিটার। বার করো, এডির মানটা বার করবে, এখান থেকে ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, তো এডির মানটা তোমার চলে আসবে 60 সেন্টিমিটার। তো আমি এখানে এই পুরোটার মান কত পেয়ে গেলাম? 60 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার অপশনে চেক করো কোনটা সঠিক আছে। এবার চলো আমরা নেক্সট প্রশ্ন 4 দাগ। 4 দাগের অঙ্কটা কি বলছে, 2x ইকুয়াল টু sec a ও 2/x ইকুয়াল টু tan a। 2x ইকুয়াল টু দেওয়া আছে sec a আর 2/x ইকুয়াল টু দেওয়া আছে tan a। এখানে আমার মানটা কি বার করতে হবে? মান বার করতে বলছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। আচ্ছা, বার করি। তো আমি এখান থেকে যদি x এর মানটা বার করি তো কি চলে আসবে, যে x ইকুয়াল টু sec a বাই 2 চলে আসলো। এখান থেকে যদি আমি 1/x এর মানটা বার করি, 1/x এর মানটা যদি বার করি তো হয়ে যাবে এখানে tan a বাই 2, tan a বাই 2। এবার মানগুলো পুট করো, কি বলছে 2 ইন্টু এক্স স্কোয়ার মানে কি sec স্কোয়ার a বাই 4, মানটা বসিয়ে দিলাম, sec স্কোয়ার a বাই 4 মাইনাস কি বলছে 1/x স্কোয়ার মানে tan স্কোয়ার বাই 4, tan স্কোয়ার a বাই 4। আমাকে এটার মানটাই বার করতে বলছে, বার করি। এখান থেকে লসাগু নাও, 2 ইন্টু লসাগু নিলে হয়ে যাবে 4 sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, tan স্কোয়ার a কাটাকুটি করো, 2 হয়ে গেল। এবার sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এটা কত হবে? 1 হবে, এটা সূত্র অনুযায়ী। তো এটা হয়ে যাবে আমার কত? এটা হয়ে যাবে 1, নিচে থাকলো 2, এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 1/2 মানে হাফ। তোমার কোনটা অপশনে দেওয়া আছে 1/2? এই অপশনে দেওয়া আছে 1/2। তো ওটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তোমরা যদি খাতাতে টুকতে চাও তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে টুকে নেবে, তো ভিডিওটা পজ করো, পজ করার পর টুকে নাও। এবার চলো নেক্সট প্রশ্ন 5 দাগ। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক কি হবে? এটা তো আরো সহজ, এই অঙ্কটা ছিল তোমার সেটের মধ্যেই ছিল, এর আগের কয় নম্বর সেটে ছিল এই অঙ্কটা, আমি করেছিলাম, তো তোমাদের মনে থাকা উচিত, তাও বার করে দিয়ে দিচ্ছি। 5 নম্বর, একটি ঘনকের সমগ্র তলের সূত্র কি? s ইকুয়াল টু কি 6a স্কোয়ার। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? d ইকুয়াল টু কি √3 ইন্টু a, √3 ইন্টু a, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবার এখান থেকে যদি আমি s আর d এর মধ্যে সম্পর্ক বার করি তো কি করতে হবে, এখান থেকে আমি যদি কি করি a এর মানটা বার করি তো a ইকুয়াল টু হয়ে যাবে d বাই √3 আসলো। এখানে পুট করো মানটা, এখানে মানটা পুট করো, তো s ইকুয়াল টু 6 ইন্টু a স্কোয়ার, এখানে a এর মান দেওয়া আছে, a স্কোয়ারের মান বার করবো তো হয়ে যাবে d স্কোয়ার বাই 3,
কোনাকুনি গুণ করো, কোনাকুনি না, কাটো আগে 2। তো এস ইকুয়াল টু হয়ে গেল 2d স্কোয়ার। তো ডি স্কোয়ার সমান কত হয়ে গেল, s/2। এটা কোন অপশনে দেওয়া আছে দেখো। দেখো এস এস আর ডি এর মধ্যে সম্পর্ক আমি বার করলাম যে ডি স্কোয়ার ইকুয়াল টু কি, s/2। এটা কোন অপশনে দেওয়া আছে, এটা তোমার দেওয়া আছে যে ডি ইকুয়াল টু ডি স্কোয়ার ইকুয়াল টু s/2। ডি অপশনে দেওয়া আছে ডি স্কোয়ার ইকুয়াল টু s/2। এটা হচ্ছে ডি অপশন হচ্ছে কি সঠিক। এবার চলো একের লাস্ট অঙ্ক 6 দাগ। এটা মুখে হয়ে যাবে যে 1 2 3 কিছুটি সংখ্যা দেওয়া আছে, রাশি দেওয়া আছে, এর মধ্যে সংখ্যা গুরুমান কত হবে। এখানে আমার অনেকটি সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে আমার সংখ্যা গুরু মানটা বার করতে হবে। তো সংখ্যা গুরু মান মানে কি, যে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটা বেশি এসছে, এটাই তো আমার সংখ্যা গুরু মান। তো এখানে আমি একটু দেখি যে কোন সংখ্যাটা বেশি এসছে। তো 6 দাগের অঙ্কে দেখতে পাচ্ছি যে এখানকার মধ্যে 8 সংখ্যাটা 5 বার এসেছে। 1 2 3 4 5, 8 সংখ্যাটা এসেছে 5 বার। তো সবচেয়ে বেশি কি এসেছে, 8 সংখ্যাটা। 8 হচ্ছে কি এখানকার সংখ্যাগুরু মান। তো অপশন হয়ে যাবে বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলো আমরা 2 এর শূন্য স্থানগুলোতে চলে যাই। এবার চলো 2 এর শূন্য স্থানে 2 এর 1 বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। শূন্য স্থান আমাকে বার করতে হবে। এখানে টি এর মানটা দেওয়া আছে কত, 1 বছর। 1 বছর। এখানে আমার আসল আর সুদ আসলের অনুপাতটা দেওয়া আছে 8:9। তো আমি লিখলাম, আমি ধরে নিলাম যে ধরি আসল হচ্ছে কত 2x, আর সুদ আসল হচ্ছে কত 9x। আচ্ছা, এখানে 8x হবে 9x। তো এখান থেকে আমি যদি সুদটা বার করি, সুদ আয়ের মানটা যদি বার করি, তো কি হয়ে যাবে, যে সুদ আসল থেকে আসল বাদ দিব তো সুদটা পেয়ে যাবো। তো 9x মাইনাস 8x, এটা হয়ে যাবে x, সুদটা আসলো x। এবার আর ইকুয়াল টু আমরা কি জানি যে 100 ইন্টু আয়ের মানটা হচ্ছে এখানে x বাই পিটি, মানে 8x ইন্টু 1 বছর। x কাটো, এটা হয়ে যাবে 4 2 8, 50 2 100, 2 2 4, 25 2 50। আর এর মানটা কত আসবে, 12.5%। এটা হচ্ছে তোমার অ্যান্সার, 12 মানে 12.5% আর এর মানটা। 2 এর অঙ্কটা বলছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে। তো আমি ধরে নিলাম, ধরি 3টি ক্রমিক সমানুপাতি, ধরি 3টি ক্রমিক সমানুপাতি ধরলাম a, b, c। তো এ বি সি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তো সম্পর্কটা কি, যে a বাই বি ইকুয়াল টু বি বাই সি। যেটা কি হয়ে যাবে, যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি আসলো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার আমাকে বলছে যে 3টি ক্রমিক সমানুপাতির গুণফল বলছে 64। গুণফলটা কত বলছে, মানে এখানে আমার দেওয়া আছে যে 3টি ক্রমিক সমানুপাতি আমি ধরলাম এবিসি, এই 3টি ক্রমিক সমানুপাতের গুণফলটা দেওয়া আছে এ ইন্টু বি ইন্টু সি, এর মানটা দেওয়া আছে কত 64 দেওয়া আছে। তো আমি কি করছি, এখান থেকে বার করছি যে উভয় পক্ষে আমি কি করলাম, বি দিয়ে আমি গুণ করে দিলাম। উভয় পক্ষে আমি বি দিয়ে গুণ করলাম। তো এখানে এ পাশটা হয়ে যাবে বি কিউব, এখানে হয়ে যাবে এ বি সি। তো বি কিউব ইকুয়াল টু, তো এবিসির মানটা কত 64, এখান থেকে আমার বি এর মানটা কত আসবে 4 চলে আসবে, 4 চলে আসলো। এটা হচ্ছে অ্যান্সার। এবার 3 দাগের অঙ্কে বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 এবং 18। এখানে বিসি ও ইএফ অনুরূপ বাহু। যদি বিসি ইকুয়াল টু 9 হয়, তাহলে ইএফ এর মান কত হবে। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক, তোমরা যদি একটু ভাবো তো মুখে হয়ে যাবে এই অ্যান্সারটা। তো দেখি করি। আমি এখানে লিখে দিলাম যে এবিসির মানটা দেওয়া আছে এখানে 64। এই অঙ্কটা আমি সাইডে করছি। 3 দাগ।
একটা ত্রিভুজ এবিসি আছে, এটা একটা ত্রিভুজ এবিসি, এ বি সি, তার সাইডে আরো একটা ত্রিভুজ আছে কি ডিইএফ, ডিইএফ। এই দুটো ত্রিভুজের পরিসীমার মানটা দেওয়া আছে 30 এবং 18। তো এই বিসি আর ইএফ দুটি বাহু কি অনুরূপ বাহু, বুঝতে পারলে, অনুরূপ বাহু। তো এখানে আমার সম্পর্কটা কি হয়ে যাবে যে বিসি, এই এই দুটো বাহু যদি আমার কি থাকে অনুরূপে থাকে, বিসি আর ইএফ বাহু যদি দুটি অনুরূপে থাকে তো সম্পর্কটা হচ্ছে বিসি বাই ইএফ। এবার দুটি বাহুর মধ্যে পরিসীমা মানে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এর পরিসীমা, এর পরিসীমা, আর ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা লিখলাম না। আর বিসির মানটা এখানে কত বলছে, বিসির মানটা দেওয়া আছে 9, ইএফ এর মানটা আমাকে বার করতে হবে। এবিসি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30, ডিইএফ ত্রিভুজের পরিসীমা হচ্ছে 18। এখান থেকে ইএফ এর মানটা বার করো, ইএফ এর মানটা, তো এটা হয়ে যাবে আমার ইএফ ইকুয়াল টু 18 ইন্টু 9 বাই কত 30, 30 হয়ে গেল। এবার দেখি একটু কাটাকুটি করি, কাটাকুটি করো, এটা হয়ে যাবে তোমার, কাটাকুটি যদি করি তো এটা হয়ে যাবে 3 3 9, 10 3 30। এখানে 18 আর 3 গুণ করলে হয়ে যাবে 54, 3 18 হয়ে যাচ্ছে 54 বাই 10, তো এটা হয়ে যাবে 5.4। ইএফ এর মানটা আসলো এখানে 5.4। ইএফ এর মানটা আসলো 5.4, এটা হচ্ছে অ্যান্সার। এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্ন 4 দাগ। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক, এর মানটা আমাকে বার করতে হবে, ত্রিকোণমিতির কিছুটি ত্রিকোণমিতির আমাকে যোগ বিয়োগ বার করতে হবে, অত্যন্ত সহজ একটা অঙ্ক। প্রশ্নটা আমি লিখি 4, কি বলছে 4 বাই sec স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা হলো প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমার মানটা বার করতে হবে। তো এখানে যদি একটু দেখি যে 4 sec স্কোয়ার থিটা, 1 বাই sec স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা, তো 4 বাই sec স্কোয়ার থিটা মানে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা। খুব একটা সহজ। 1 বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি cosec স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা, এগুলো তোমরা জেনে রাখো। 3 সাইন স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা প্লাস 1 বাই cos স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা। তো 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, এখান থেকে 4 কমন নাও, তো হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কত 4, এটা অ্যান্সার। বুঝতে পারলে? এবার চলো আমরা নেক্সট প্রশ্ন 5 দাগ চলে যাব। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এখানে আমি চোঙের কথা বাদ দিলাম, আমি এখানে যে ঘরটাতে এখন দাঁড়িয়ে আছি এই ঘরের ভেতরে সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে মানে সবচেয়ে বড় যে লাঠিটা রাখা যাবে সেটা কিভাবে আমরা রাখবো? এই লম্বা মানে খাড়াখাড়ি ভাবে না এরকম শুয়ে কিভাবে রাখবো? একেবারে কোনাকুনি, বুঝতে পারলে, মানে একদম কি বলে তির্যক ভাবে যদি ওই লাঠিটা রাখি তো সবচেয়ে বড় লাঠি পাবো, মানে সবচেয়ে বড় লাঠিটা কিভাবে রাখবো আমরা তির্যক ভাবে রাখবো। তো এবার আমি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে দেখি, আমি এখানে চিত্রটা আঁকছি। 5 লম্ববৃত্তাকার চোঙ দেখতে কিরকম? এরকম দেখতে, দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এবার এই চোঙের কি বলছে যে আমার ব্যাসটা দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার,
এটা হচ্ছে ব্যাস, এই পুরোটার মান দেওয়া আছে কত 3 সেন্টিমিটার হলো। উচ্চতাটা দেওয়া আছে এখানে আমার 4 সেন্টিমিটার, মানে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতাটা দেওয়া আছে কত 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবার এখানে আমি সবচেয়ে বড় বড় লাঠিটা কিভাবে রাখবো, ওই কোনাকুনি ভাবে তির্যক ভাবে লাঠিটা রাখবো। তির্যক ভাবে তো রাখবো, তো হয়ে যাবে আমার কি, আমি যদি লাঠিটা যদি এই উচ্চতাটা আমি এই পাশে লিখলাম, আমি লাঠিটা যদি কি করি তির্যক ভাবে রাখি, মানে এরকম হয়ে যাবে, তির্যক ভাবে রাখবো, তো লাঠিটা এরকম হয়ে যাবে। তো এটা কত হয়ে গেল আমার, কোণ 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি কোণ হয়ে গেল। তো এখান থেকে আমার নাম দিয়ে দিলাম এটা এ বি সি। এখানে আমার ওই দণ্ডটার দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে, মানে লাঠিটার দৈর্ঘ্যটা বার করতে হবে, মানে এসির মানটা। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানটা বার করো, যে এসি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার এবির মান কত এখানে 4, 4 এর স্কোয়ার মানে 16, বিসির মান হচ্ছে 3, 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9। তো এসি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার 25, তো হয়ে যাবে এখানে 5। এই মানে এই লম্ববৃত্তাকার চোঙের ভেতরে সর্বাপেক্ষা যে দণ্ডতা রাখা যাবে সেটার দৈর্ঘ্য হচ্ছে কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার চলো আমরা 2 আর লাস্ট অঙ্ক 6 দাগ। বলছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কি থাকে, সমান থাকে। এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে তোমার অ্যান্সার। এবার চলো 3 এর দাগে সত্য মিথ্যা। 3 এর 1 সত্য মিথ্যা। বার্ষিক R% হার চক্রবৃদ্ধি সুদে x টাকার n বছরের সুদ x/100, এটা কি দেওয়া আছে, এটা হবে কি, তো আমরা কি জানি যে নর্মালি যে মূলধনটা কত দেওয়া আছে x, এখানে R% বলছে, t বছর বলছে, তো আমরা কি জানি সম্পর্কটা, যে n বছরের সুদটা কি জানি t/n, n বছরের সুদটা আমরা কি জানি যে p ইন্টু মানে মূলধন x ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এটা জানি। কিন্তু তোমার বইয়ে কি দেওয়া আছে, একটা আলাদাই একটা কি দেওয়া আছে, এটা তো হবে না, x/100 1 প্লাস R/50 টু দি পাওয়ার n। এটা যদি আমি সিম্পলিফাইও যদি করি, এটা নিয়ে যদি আমি একটু 2-3 লাইন যদি কাটা ছিঁড়া করি, তাও এটা তোমার আসবে না। এটা যদি চলে আসছে তো সত্য হয়ে যেত, কিন্তু আসবে না, দেখেই তো লাগছে হবে না, কারণ x/100 আছে, আমি যদি 100কে যদি কাটাকুটি করার চেষ্টা করি তো হবে না, তাও হবে না। তো এটা হয়ে যাবে তোমার মিথ্যা, 1 দাগের অঙ্কটা হয়ে যাবে কি মিথ্যা। এবার 3 এর 2 কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি কি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা তো সত্য। কিভাবে সত্য আসছে বা কিভাবে মিথ্যা আসছে দেখে নি। লম্ববৃত্তাকার শঙ্কু এরকম দেখতে, কি লম্ববৃত্তাকার শঙ্কু। কি বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা মানে কি, এখান থেকে এই পুরোটা কি উচ্চতা, এটা তো আমার ব্যাসার্ধ হয়ে গেল, এই পুরোটা কি উচ্চতা, উচ্চতা ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, উচ্চতা নিয়ে নিলাম h, ব্যাসার্ধ নিয়ে নিলাম কি r, নিলাম। এবং বলছে তির্যক উচ্চতা, এই যেটা তির্যক উচ্চতা, এটা তো তির্যক উচ্চতা, এটা নিলাম আমি l। তো এই তিনটা কি সমকোণী ত্রিভুজই হচ্ছে। দেখো লম্ব ভূমি অতিভুজ, এটা হচ্ছে আবার 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কত আবার 90 ডিগ্রি, লিখলাম না, এটা কি সমকোণ 90 ডিগ্রি। তো লম্ব ভূমি উচ্চতা ভূমি আর অতিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তো এটা হয়ে যাবে কি সত্য। এবার চলো নেক্সট প্রশ্ন 3 এর 3। বলছে x সমানুপাতি z এবং y সমানুপাতি z হলে xy সমানুপাতি কি z হবে, দেখি হচ্ছে কি না। 3 এর 3, x সমানুপাতি z আর y সমানুপাতি z, তো xy সমানুপাতি কি z হবে, দেখি। সমানুপাতের চিহ্ন উঠাও, k1 একটা ধ্রুবক, z y ইকুয়াল টু সমানুপাতের চিহ্ন উঠাও, k2 হচ্ছে একটা ধ্রুবক, এই দুটো গুণ করো, x ইন্টু y করলে হয়ে যাবে k1 ইন্টু k2 ইন্টু জেড স্কোয়ার, আসলে জেড গুণ করলে যাবে জেড স্কোয়ার। তো
তো এক্স ওয়াই ইকুয়াল টু কে ওয়ান আর কে টু মিলে আমি একটা নতুন ধ্রুবক কে ধরলাম, জেড স্কোয়ার। তো এই ধ্রুবক আর সমান চিহ্নটা কি হয়ে যাবে, সমানুপাতি। তো এক্স ওয়াই সমানুপাতি জেড স্কোয়ার। দেখো তো বইয়ে কি দেওয়া আছে আর এখানে আসলো কি, সত্য না মিথ্যা? বইয়ে শুধু জেড দেওয়া আছে আর এখানে আসলো জেড স্কোয়ার, তো এটা হয়ে যাবে কি মিথ্যা, মিথ্যা। এবার চলো 3-4 দাগের অঙ্ক। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, মানে ওই সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। তো জ্যাটির দৈর্ঘ্য কি 5 সেন্টিমিটার হবে? দেখি হচ্ছে কিনা। 4 দাগ। এটা একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় এটা একটা বৃত্ত, নাম দিলাম ও। এখানে এ বি একটা কি আছে, আচ্ছা নাম কি দেওয়া আছে? হ্যাঁ, ও 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি কেন্দ্র। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, তো এখানে এটা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। ব্যাসার্ধ হয়ে গেল। এবার তুমি একটু ভাবো যে এখানে আমি জ্যাটা কিভাবে অঙ্কন করব, যে কি হয়ে যাবে, যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, বা মানে কেন্দ্রর সাথে সমকোণ হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। কিভাবে জ্যাটা আমি উৎপন্ন করব? আমি এখানে নাম দিলাম ও এ, ও এ নাম দিলাম, বা ও বি নাম দিয়ে দিলাম, বি নাম দিয়ে দিলাম। উপরেরটাকে আমি কি এ নাম দিয়ে দেবো, এটা বি নাম দিলাম। আসলো, আমি এটাকে বি নাম দিলাম। আর এর সঙ্গে আমি জ্যাটা কেমন ভাবে অঙ্কন করব, যে কেন্দ্রর সাথে সমকোণ তৈরি করবে, সমকোণ উৎপন্ন করবে, অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। তো আমি এই ওবির মানটা কি 10, তো আমি কেন্দ্র থেকে যদি আমি বৃত্তের পরিধির যেদিকে মানে দাগটা টানি, ওটা আমার ব্যাসার্ধ হয়ে যাবে, এটা ব্যাসার্ধ। এই ও থেকে যদি আমি যদি নিচেরটা টানি, তো এটাও ব্যাসার্ধ হয়ে যাবে। এটা আমি এ নাম দিলাম, এটাও ব্যাসার্ধ হয়ে যাবে। তো ও এর মানটাও কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। তো এ আর বি বিন্দু কি করলাম, যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলাম। দেখো কেন্দ্রর সাথে সমকোণ তৈরি করলো 90 ডিগ্রি, সমকোণ তৈরি করলো। তো ওই জ্যাটির মান কত হবে, এ আর বি যে জ্যাটা আছে, এই জ্যাটার মান কত হবে, জ্যাটার মান কত হবে? তো সমকোণী ত্রিভুজ সমান আমরা কি জানি, যে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে ও এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ও বি স্কোয়ার। তো এ বি ইকুয়াল টু কি হয়ে যাবে, রুট ওভার ও এ। ও এ হয়ে যাচ্ছে 10 মানে 100 প্লাস এখানেও 100। তো এ বি ইকুয়াল টু হয়ে যাবে তোমার এখানে রুট ওভার 200, রুট ওভার 200। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তো তোমার হয়ে যাবে 10√2, 10√2 হয়ে যাবে। এবার চলো 5 দাগের অঙ্ক। বলছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, মানে আলফার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তো সেক স্কোয়ার আলফা প্লাস ট্যান কস স্কোয়ার আলফার মানটা আমাকে বার করতে হবে। এটা তো সহজ অঙ্ক, বার করি। কি বলছে আমার আলফাটা, কি বলছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, এটা হচ্ছে 5 দাগ, যে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এর আমার সর্বনিম্ন মান কি 2 আসবে? তো 2 আসলে সত্য হয়ে যাবে, 2 না আসলে মিথ্যা হয়ে যাবে। দেখি কত আসছে। সেক স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা, লসাগু যদি করি তো হয়ে যাবে 1 প্লাস কস টু দি পাওয়ার 4 আলফা বাই কস স্কোয়ার আলফা। এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে ভাঙো, তো মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সূত্র পুট করো, তো কি যাবে 1 প্লাস মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি মানে কস টু দি পাওয়ার কত হয়ে যাবে স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা। এবার এটা দুটো কি করো, ভাঙো, ভেঙে দাও। 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, 1 প্লাস কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার বাই কি হয়ে যাবে কস স্কোয়ার আলফা মাইনাস 2 কস স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা।
এটা কাটাকুটি করো, কস স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কাটলো, তো তোমার এখানে মাইনাস কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, তো এটাই তোমার সর্বনিম্ন মান, এটাই তোমার সর্বনিম্ন মান। তো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আলফাটা যদি 0 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তো আমার এর সর্বনিম্ন মানটা হচ্ছে কত, 2 -2, এর সর্বনিম্ন মান কত হচ্ছে, 2 আছে। তো এটা হচ্ছে তোমার কি, সত্য, সত্য। এবার চলো লাস্ট অঙ্ক 3-এর 6 দাগ। এখানে একটা ছক দেওয়া আছে, এর মধ্যে আমাকে বিভাজনটির সংখ্যাগুরু মান কি 3 হবে, 3 হবে কি দেখি। যেখানে আমার 3 জন শিক্ষার্থী স্কোর করেছে 1, মানে 3 জন একটা খেলা খেলেছে, মানে ধরো ক্রিকেট খেলেছে, 3 জন ক্রিকেট খেলেছে তো 1 স্কোর করেছে, 6 জন খেলেছে তো 2 স্কোর করেছে, 4 জন খেলেছে তো 3 স্কোর করেছে, আর 7 জন খেলেছে তো 4 স্কোর করেছে, 5 জন খেলেছে তো 5 স্কোর করেছে। তো এখানে সংখ্যাগুরু মান মানে কি, যে শিক্ষার্থী বেশি খেলেছে এবং যার স্কোর বেশি সেটাই তো সংখ্যাগুরু মান। তো এখানে আমার কি আসবে সংখ্যাগুরু মান, যে 5 জন খেলেছে আর 5টাই স্কোর হয়েছে, মানে এক একজন কি করেছে, 1 স্কোর করে করেছে। তো অ্যান্সারটা হয়ে যাবে কি 5। তো 6-এর দাগটা হয়ে যাবে কি মিথ্যা, লাস্ট অঙ্ক হয়ে যাবে কি মিথ্যা, মিথ্যা। হুম। তো আজকে এতটুকুই, আমাদের হয়ে গেল শর্ট প্রশ্ন শেষ। এবার আমি তারপরের সেট নিয়ে চলে আসবো, সেট নাম্বার 9। তো তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, তোমাদের মাধ্যমিক চলে আসলো একেবারে কিছুদিন পরই, আর বেশি দিন সময় নাই। তো আমি তোমরা তাড়াতাড়ি এবিটিএ টেস্ট পেপারটা শেষ করো সলভ করে, আমি তো শর্ট প্রশ্নগুলো করাচ্ছি। এবং তোমাদেরকে বলি যে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও এবং বন্ধু বান্ধবদের মাঝখানে আমার ভিডিওটা শেয়ার করে দিও।